ওয়ার্ড ওপেন করি আর পাওয়ার পয়েন্টে দেখি আমাদের 12 নম্বর ক্লাসে কি আছে। আমাদের 12 নম্বর ক্লাসে আছে প্যারাগ্রাফ। চলেন আমরা প্যারাগ্রাফ নিয়ে ক্লাস করি। ফাইল রিসেন্টে গেলাম। আচ্ছা, প্রশ্ন উত্তরের এইটাকে আমি একটু কপি করে ডেস্কটপে নিয়ে আসি, এইটাকে ওপেন করে এটা দিয়ে কাজ করি। দেখি তো প্যারাগ্রাফ জিনিসটা কি। এখানে দেখেন এই যে প্যারাগ্রাফ একটা সেকশন আছে, প্যারাগ্রাফ সেকশনে অনেকগুলা কাজ আছে। আমরা এই প্যারাগ্রাফ সেকশনের কাজগুলো একটু জানবো। তো কম্পিউটারে আসলে একটা প্যারাগ্রাফ কতক্ষণ পর্যন্ত একটা প্যারাগ্রাফকে কাউন্ট করে। এই যে এই একটা প্যারাগ্রাফ হচ্ছে আপনি যখন লিখতে থাকবেন, লিখতে যখন হচ্ছে আপনি একটা এন্টার প্রেস না করবেন, এন্টার না দেবেন, মানে মনে করেন এই যে এখন এখানে এই যে সিলেক্ট করতে হবে, এখানে একটা দাড়ি দিলাম, তারপর আমি এখানে একটা এন্টার দিলাম, তাহলে এইটা এখন আরেকটা প্যারা হয়ে গেছে। একটা প্যারায় একটা অক্ষর দিয়েও একটা প্যারা হইতে পারে, 5টা লাইন দিয়েও একটা প্যারা হইতে পারে, 10টা লাইন দিয়েও একটা প্যারা হইতে পারে। এই যে দেখেন এখানে কিন্তু এই একটা প্যারা আর এই একটা প্যারা, বুঝতে পারছি। এই দুইটা প্যারার আমি এক প্যারা করে ফেলি, এই যে এক প্যারা করে ফেলছি। তো এই হচ্ছে একটা প্যারা। তো এই প্যারা সংক্রান্ত যে কাজগুলা, এই প্যারাগ্রাফের মধ্যে যে ইফেক্ট গুলো আছে সেটা হচ্ছে টোটাল প্যারা নিয়ে হচ্ছে কাজ করে। তো সেটা কিভাবে কাজ করে চলেন আমরা একটু দেখি। প্রথমে আসি, এখানে হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট এখানে মোটামুটি 4 ধরনের অ্যালাইনমেন্ট আছে। একটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট এবং জাস্টিফাই অ্যালাইনমেন্ট। কিন্তু আমরা যখন টেবিলে কাজ করব, টেবিলে বেসিক্যালি অ্যালাইনমেন্ট হচ্ছে 9টা, এখানে আপাতত অ্যালাইনমেন্ট হচ্ছে 4টা। ফটোশপেও ইলাস্ট্রেটরেও মনে করেন অ্যালাইনমেন্ট আছে প্রায় 5-6 আইটেমের অ্যালাইনমেন্ট আছে। তো মাইক্রোসফট ওয়ার্ডে অ্যালাইনমেন্ট বেসিক্যালি এই 4টাই। তো অ্যালাইনমেন্ট জিনিসটা কি, আমার যে এই যে লাইনের শুরুগুলো হচ্ছে, এই লাইনের শুরুগুলার সমান করার একটা মাধ্যম হচ্ছে অ্যালাইনমেন্ট। যেমন এখানে লেফট অ্যালাইনমেন্ট দেওয়া আছে, মানে লাইনের এই শুরুগুলো সব সমানে আছে, দেখছেন শুরুগুলো সব সমানে আছে। সেন্টার অ্যালাইনমেন্ট যদি হয় তাহলে হচ্ছে এই যে এইটা হচ্ছে আমার সেন্টার অ্যালাইনমেন্টে, মানে আমি এইটা যখন লেখি তখন হচ্ছে এটা এরকম ছিল, কিন্তু আমি চাচ্ছি এই জিনিসটা একবার একবার পুরোপুরি মিডলে থাকবে। তো মিডলে রাখার জন্য আমি কি করছি, সেন্টার অ্যালাইনমেন্ট দিয়ে দিছি। আমি কিন্তু অনেকে জানে না জানে তারা কি করে, এটাকে স্পেস দিয়ে অথবা এই ট্যাব চাপ দিয়ে দিয়ে তারপরে মাঝখানে আনে, কিন্তু এটা হচ্ছে আসলে ভুল সিস্টেম। কখনোই এই ট্যাব বা স্পেস দিয়ে মাঝখানে আনবেন না, এটা আনতে হবে মাঝখানে কি দিয়ে, সেন্টার অ্যালাইনমেন্ট দিয়ে। সেন্টার অ্যালাইনমেন্টের কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল ই। আমি কিবোর্ড শর্টকাট গুলো বলে দিচ্ছি। সেন্টারের জন্য হচ্ছে কন্ট্রোল ই, লেফটের জন্য হচ্ছে কন্ট্রোল এল, রাইটের জন্য হচ্ছে কন্ট্রোল আর, সেন্টারের জন্য হচ্ছে কন্ট্রোল ই, আর জাস্টিফাই অ্যালাইনমেন্টের জন্য হচ্ছে কন্ট্রোল জে। কন্ট্রোল জে। তো জাস্টিফাই অ্যালাইনমেন্ট কোনটা, জাস্টিফাই অ্যালাইনমেন্ট হচ্ছে লেফটে এবং রাইটে দুই পাশেই সমান থাকবে। দেখেন এটা কিন্তু লেফটে সমান আছে কিন্তু রাইটে সমান নাই। এটা সমান করার জন্য এই যে জাস্টিফাই অ্যালাইনমেন্টে যদি ক্লিক করি তাহলে দেখেন এই সাইড এবং এই সাইড দুই সাইডে কি সুন্দর মার্জিনের সাথে মিলে গেছে, বুঝতে পারছি। এটাই হচ্ছে বেসিক্যালি জাস্টিফাই অ্যালাইনমেন্টের কাজ। আচ্ছা, এর পরের যে অপশনটা এইটা হচ্ছে লাইন স্পেসিং অপশন। তো লাইন স্পেসিং অপশনটা হচ্ছে দুই লাইনের মাঝখানে স্পেসটা, মানে এই লাইন এবং এই লাইনের মাঝখানে যে স্পেস, এইটা হচ্ছে কন্ট্রোল করে লাইন স্পেসিং অপশনের মাধ্যমে। যেমন আমি প্রথমে প্যারাগ্রাফটা সিলেক্ট করলাম, এখানে দেখেন বিভিন্ন মান আছে, 1, 1/5, 1/5, 1/5, 2, 2.5, 3, এরকম আপনার যতটুকু লাইনের মাঝখানে গ্যাপ রাখা প্রয়োজন ততটুকু আপনি রাখবেন। তবে স্ট্যান্ডার্ড হচ্ছে 1.15, তাহলে হচ্ছে দেখতে সুন্দর লাগে, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমি একটা জিনিস একটু দেখাই আপনাদেরকে। নতুন একটা পেজ নিলাম, নতুন একটা পেজ নিয়ে আমি আগের পেজ থেকে কিছু কন্টেন্ট কপি করে আনি। এই কন্টেন্টটা আমি কপি করে নিয়ে আসলাম। এখানে আমি বুলেটিনটাকে বাদ দিয়ে দিলাম।
এই যে দেখেন আমি যখন এন্টার দিছি, এন্টার দেওয়ার পরে এটা কিন্তু আলাদা প্যারাগ্রাফে চলে আসছে। এন্টার দেওয়ার পরে যে লাইনটা আছে অ্যাড স্পেসিং, এটা অ্যাড করে দিলাম। তো যখন আমি এন্টার করি, এ দেখেন আমি যদি এন্টার করি তখন এই লাইনটা কিন্তু এই প্যারাগ্রাফ থেকে এটা অনেকটা দূরে চলে গেছে। তো এই একটা প্যারাগ্রাফ, এই একটা প্যারাগ্রাফ আর এই একটা প্যারাগ্রাফ, দুই প্যারাগ্রাফের মাঝখানের যে গ্যাপটা, গ্যাপটার দিকে একটু ভালো করে খেয়াল করেন। প্রত্যেকটা লাইনের যে স্পেস গুলো আছে, এই স্পেস গুলো উপরে এবং নিচে দুই জায়গা হয়। এই লাইনের স্পেস উপরে এবং নিচে দুই জায়গা হয়। আমি একটু এই জায়গায় আমি লাইন স্পেসিং অপশনে ঢুকলাম। এখানে দেখেন এই যে স্পেসিং দুই জায়গায় আছে, একটা হচ্ছে বিফোর অর্থাৎ উপরের স্পেস, আর একটা হচ্ছে আফটার মানে নিচের স্পেস। তো এই লাইনের নিচের স্পেসের মান আছে হচ্ছে 10, উপরের স্পেসের মান আছে হচ্ছে 0। যেমন এটা যদি আমি সিলেক্ট করি, দেখেন এই যে নিচের অনেকখানি জায়গা ব্লক হয়, কিন্তু উপরের কিন্তু কোনো জায়গা ব্লক হয় না। বুঝতে পারছি? এখন যদি আমি এটাকে সিলেক্ট করে লাইন স্পেসিং অপশনে গিয়ে আমি যদি উপরেও 10 বানাই দেই, তাহলে দেখেন এটাকে সিলেক্ট করলাম, লাইন স্পেসিং অপশন, উপরে 10, এই যে এখন দেখেন এটা কিন্তু এখন উপরেও 10 আছে, নিচেও 10 আছে। তাহলে এই মাঝখানের যে গ্যাপটা, এইটার এর এইটার মাঝখানের যে গ্যাপটা, এটা হচ্ছে টোটাল 20 পিটি। উপরের এই লাইনের জন্য আছে 10 এখানে নিচে, আর এই লাইনের উপরে আছে 10। তো লাইন স্পেসিং অপশনগুলা বা দুই লাইনের মাঝখানের অপশনগুলো এইভাবে আপনি কন্ট্রোল করতে পারেন। এক, আপনি হচ্ছে দুই লাইনের মাঝখানে মানে এই উপরেও দিতে পারেন স্পেস, নিচেও দিতে পারেন, অথবা যে কোনো এক সাইডেও দিতে পারেন। আমি কি করলাম, পুরোটাকে সিলেক্ট করলাম, এখান থেকে যে রিমুভ আফটার লাইন স্পেসিং অপশন আর রিমুভ বিফোর লাইন স্পেসিং অপশন, তাহলে লাইন স্পেসিং অপশন বন্ধ হয়ে যায়। অথবা আমি এখানে গিয়ে 0 করে দিলাম, ব্যাস ওকে করে দিলাম। তাহলে এখন উপরেও বেশি স্পেস নেই, নিচেও বেশি স্পেস নেই। তো দুই লাইনের মাঝখানের যে স্পেসটা, সেটা আমরা এখান থেকে এই লাইন স্পেসিং অপশন থেকে এইভাবে কন্ট্রোল করতে পারি। এই দুইটা জায়গায় 0 করে দেব, তারপর হচ্ছে এখান থেকে যদি আমরা আস্তে আস্তে বাড়াই, সেটাই হচ্ছে সবচেয়ে বেটার। বুঝতে পারছি? তো এইভাবে করে আমরা লাইন স্পেসিং অপশনটা কন্ট্রোল করতে পারি। এর পরের যেটা, এটা হচ্ছে শেডিং, আর এই পাশেরটা হচ্ছে বর্ডার। বর্ডার এবং শেডিং জিনিসটা বেসিক্যালি আমাদের যখন আমরা টেবিল নিয়ে কাজ করব তখন আমাদের দরকার পড়বে, কিন্তু আপাতত আমাদের বর্ডার বা শেডিং জিনিসটা কাজ করে না। আচ্ছা, শেডিং জিনিসটার একটা ছোট্ট একটা কাজ দেখাই দিই। শেডিং হচ্ছে পুরো লাইন জুড়ে কালার। যেমন আমি এই লাইনটা বরাবর যদি কালার দিতে চাই, তাহলে হচ্ছে এই শেডিং থেকে কালার দিলে দেখেন পুরো লাইনটা কালার হয়ে যায়। এইটাই হচ্ছে বেসিক্যালি শেডিং এর কাজ। বুঝতে পারছেন? তো এটা বেসিক্যালি আমাদের ইসের ভিতরে লাগে, টেবিলের ভিতরে লাগে, এখানে আপাতত লাগে না। আর এই যে বর্ডারটা, বর্ডারটা হচ্ছে এই যে নিচে একটা দাগ দিছি, এই দাগ দেওয়ার জন্য বেসিক্যালি বর্ডার। তো বর্ডারটাও হচ্ছে টেবিলের একটা অংশ। তো এখানে যদি এখন উপরে আমি এটা এই লাইনটার এখানে মাউস কার্সর আছে, এটা নিচে দিছি মানে এই যে নিচে দেওয়া আছে। এখন যদি উপরে দিতে চাই তাহলে উপরেও আসলো, আবার যদি ডান সাইডে দিতে চাই ডান সাইডে আসলো, বাম সাইডে দিতে চাইলে বাম সাইডেও চলে আসলো। তাহলে এটা কিন্তু এখন অলমোস্ট একটা টেবিল হয়ে গেল। তো এইটা টেবিলের এই কাজ, এখানে আসলে এটা তেমন কোনো কাজ নাই। তবে আপনি যদি কোনো একটা লাইন লেখার পরে নিচে একটা দাগ দিতে চান, সেক্ষেত্রে আপনি এই জায়গা থেকে দিতে পারেন, এই যে বটন বর্ডার। আচ্ছা, গেল এটা। তারপরে এসে আমরা বুলেট পয়েন্ট নিয়ে আলোচনা করি। বুলেট পয়েন্ট জিনিসটাকে, এই যে সামনে যদি আমি এখন 3 লাইনের জন্য 3টা সংখ্যা দিতে চাই, 1 2 3, সেটাই হচ্ছে বুলেট পয়েন্ট, আর এটা হচ্ছে নাম্বারিং। তো প্রথমে আসে বুলেট পয়েন্ট। বুলেট পয়েন্টের মধ্যে এখানে দেখেন অনেক ধরনের বুলেট পয়েন্ট আছে। এইগুলোর মধ্যে আপনি যখন ব্যবহার করতে পারেন সেটাও ব্যবহার করতে পারেন, অথবা আপনি ডিফাইন বুলেট পয়েন্টে গিয়ে এই যে সিম্বলের উপরে যদি ক্লিক করেন, তাহলে দেখবেন যে এখানে অনেক ধরনের সিম্বল আছে। এই সিম্বলগুলো ব্যবহার করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। এখানে অনেক ধরনের সিম্বল আছে, এগুলো ব্যবহার করতে পারেন। এটা 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 যা খুশি তাই ব্যবহার করতে পারেন। এই একটা সিম্বল আছে। আর একটা হচ্ছে ফন্ট। তো ফন্টের মধ্যেও সিম্বল থাকে, আপাতত আমাদের ফন্ট জানার দরকার নেই, কারণ কোন ফন্টে সিম্বল আছে এটা খুঁজে পাওয়া আপনার জন্য খুব হয়ে যাবে। আচ্ছা,
এরপর হচ্ছে পিকচার। পিকচারের ভিতরে যখন আপনি ঢুকবেন তখন এখানে দেখবেন যে কম্পিউটারে আরো অনেক ধরনের সিম্বল দেওয়া আছে, এখানে অনেক ধরনের বুলেট পয়েন্ট, অনেক ধরনের সিম্বল দেওয়া আছে। তো আপনি যে কোনো সিম্বল এখান থেকে পছন্দ করতে পারেন। আপনার যদি মনে হয় যে না এখান থেকে কোনো সিম্বল আমি নেব না, তাহলে আপনি নিজে সিম্বল বানাইয়াও ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে কি, এই যে ইম্পোর্টের উপরে ক্লিক করবেন। ইম্পোর্টের উপরে ক্লিক করে আপনি আপনার কম্পিউটার থেকে যে কোনো ধরনের ছবি আপনি এখানে দিয়ে দিতে পারবেন। বুঝতে পারছেন? স্যার একটু কথা বলতেন, 1 মিনিট সময় হবে? জি বলেন। স্যার রেজিস্ট্রেশনের তো আগামীকাল বলছিলেন লাস্ট ডেট, এখন আমি যদি এখন টাকাটা দিই তাহলে কি রেজিস্ট্রেশন করাটা কি সম্ভব? জি সম্ভব। তাহলে স্যার টাকা কি পাঠাবো? জি পাঠিয়ে দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে ক্লাস শেষে আমি 1 ঘন্টার ভিতর আপনার টাকা পাঠিয়ে দিতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর স্যার ডকুমেন্টস কি কি লাগবে? ডকুমেন্টস আমি আপনাকে একটা লিংক দেবো, সেখানে রেজিস্ট্রেশন করতে হবে। নাদিয়া আপু, একটা মিনিট। হ্যাঁ ভাইয়া। কি নাম আপনার? স্যার নাজমুল ইসলাম। নাজমুল ইসলাম। নাদিয়া আপু, জি জি। নাজমুল ইসলামের কাছ থেকে হচ্ছে ডকুমেন্ট গুলো নিয়ে আপনি ওনার রেজিস্ট্রেশনের ব্যবস্থা করে দেন, ঠিক আছে? আচ্ছা নাজমুল ইসলাম, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, দিতেছি। স্যার রেজিস্ট্রেশন কার্ড পরে কবে পাবো? রেজিস্ট্রেশনের কার্ড কাল পরশুই পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। তাহলে ওটার আমি কাছে ক্লাস শেষে রেজিস্ট্রেশন কার্ড, আমার প্রিন্টার একটু সমস্যা হয়েছে, তো রেজিস্ট্রেশন কার্ডটা প্রিন্ট করে সিগনেচার করে সেটাকে আবার স্ক্যান করে তারপর হচ্ছে আপনাদের কাছে পাঠাইতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে আর স্যার, যখন সমস্যা নেই। সার্টিফিকেট পাঠাবো তখন হচ্ছে রেজিস্ট্রেশনের হার্ড কপি আপনাদেরকে পাঠাই দেবে। আচ্ছা স্যার, ওইটা তো পরে কুরিয়ারে পাঠিয়ে দেবেন একসাথে। জি 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 জি। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। আচ্ছা আমরা ক্লাসে চলে যাই। তা আমি মনে করেন এই ছবিটা দিয়ে এখন হচ্ছে আইকন বানাবো, তাহলে অ্যাড করে দিলাম। এই যে অ্যাড হয়ে গেছে। এখন আমি এইটাকে সিলেক্ট করে এই যে ওকে চাপ দিয়ে দিলাম, এরপর ওকে চাপ দিয়ে দিলাম। দেখেন এখন প্রত্যেকটা লাইনের শুরুতে আমার ছবি চলে আসবে, বুঝতে পারছেন ব্যাপারটা? তো এইভাবে করে আমরা বিভিন্ন সিম্বল ব্যবহার করতে পারি। এছাড়াও যদি আমরা সংখ্যা ব্যবহার করতে চাই তাহলে হচ্ছে এই যে 1 2 3 4 এইভাবে ব্যবহার করতে পারি। আমি এইটাকে আমি সংখ্যায় কনভার্ট করে ফেলি। এটাকে সিলেক্ট করলাম, এই যে 1 2 3 4 এইভাবে করতে পারি। একটা মজার জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, আমি অনেকগুলা যতবারই এন্টার দেবো ততবারই হচ্ছে এটা এরকম বাড়তে থাকবে। এই যে 10 পর্যন্ত করলাম, ঠিক আছে? এখন মনে করেন সংখ্যা যদি না করে যদি আমি এবিসিডি করতে চাই তাহলে এবিসিডিও করতে পারি। যেহেতু এটা বাংলা লেখা এই জন্য অই আসছে। তা আপনারা হচ্ছে এবিসিডি ইংলিশ লেখা এটা হয়, রোমান সংখ্যা দিলে রোমান সংখ্যা এরকম ঝামেলা হয়। বাংলার ক্ষেত্রে সবসময় 1 2 ব্যবহার করবেন, তবে ইংলিশ লেখার ক্ষেত্রে এবিসিডি ব্যবহার করতে পারেন, অসুবিধা নাই। আচ্ছা, তো এইটার মাধ্যমে কিন্তু আমরা আবার নৈবেত্তিকও লিখতে পারি। আমরা যে নৈবেত্তিকে ক খ লিখি সেটার বা সিস্টেমে কিন্তু অনেকটা এইরকমই, বুঝতে পারছেন? তো এখানে এবিসিডির পরে ডট, এবিসিডির পরে ই ব্র্যাকেট, যে কোনোটা আমরা ব্যবহার করতে পারি, অসুবিধা নেই। আচ্ছা, এখন আমরা এই যে লেখাটা আছে এই লেখাটা কিন্তু এইভাবে ধরে এইভাবে ডান পাশে অথবা বাম পাশে এইভাবে কিন্তু মুভ করতে পারি। অর্থাৎ এইটা ধরে করলেও চলবে, এটা ধরে করলে হচ্ছে লেখা থেকে ইসের গ্যাপটা, এই গ্যাপটা কত দূর হবে সেটা আমরা করতে পারি। অথবা এই যেখান থেকে যদি আপনি লেখাটা ধরেন, এইটা যদি ধরেন তাহলে কিন্তু লেখাটা চলে যায়, ঠিক আছে? তো যদি আমরা পুরা লেখা মানে যতগুলা সংখ্যা আছে সমস্ত লিস্টটা একসাথে সরাইতে তাহলে লিস্টটাকে এরকম ধরে আমরা এভাবে ডানে বামে মুভ করতে পারি। আচ্ছা, এছাড়াও আমরা যদি ট্যাব বাটন চাপ দেই তাহলে কিন্তু এটা এরকম ভাবে স্টেপ বাই স্টেপ মুভ হবে, বুঝতে পারছেন? তো ট্যাব দিলে যেরকম সামনে যায়, রিভার্স ট্যাব হচ্ছে অল্টার ট্যাব, সরি শিফট ট্যাব, ভুলে গেছি আমি। শিফট ট্যাব হচ্ছে রিভার্স ট্যাব, অর্থাৎ একবার ট্যাব দিলে যেরকম এইভাবে সামনে যায় আর পিছনে যাবে হচ্ছে শিফট ট্যাব চাপ দিলে। আমাদের কিবোর্ডে যে শিফট বাটন আছে এবং ট্যাব বাটন আছে একসাথে এইভাবে চাপ দিতে হবে, বুঝতে পারছি? আচ্ছা,
এখন মনে করেন যে আমি যদি নৈবেত্তিক লিখতে চাই সেক্ষেত্রে কিভাবে লিখবো। নৈবেত্তিক লিখতে চাইলে যেমন একের পরে একের ক লিখবো, তাহলে একের ক যদি লিখতে চাই, যেমন 2 আসছে, দেখেন আমি যদি 2 এর বরাবর যদি ট্যাপ চাপ দিই, দুইটা অন্যরকম হয়ে গেছে, বুঝতে পারছেন? তো আমি আমি কিছু ইংলিশ কন্টেন্ট আলা একটা লিখি। আমি এখানে ইংলিশ লিখবো, সরি আমার ফন্ট ইংলিশ, তারপর হচ্ছে নির্মলাবাদ দিয়ে হচ্ছে আমার এরিয়াল, এখানে হচ্ছে মনে করেন এক এক দিয়ে আমি এখানে কিছু লিখলাম, 2 দিয়ে কিছু লিখলাম, 3 দিয়ে কিছু লিখলাম, 4 দিয়ে কিছু লিখলাম, 5 দিয়ে কিছু লিখলাম। এখন একের এ লিখবো, তাই না? তাহলে এন্টার চাপ দিলাম। এখন যদি আমি ট্যাব চাপ দিই, দেখেন এ চলে আসছে, তাহলে এ বি সি ডি শেষ। এরপরে যখন আবার আসলো, এই ইটাকে আবার 2 বানাবো, সেক্ষেত্রে আমি যদি শিফট ট্যাব চাপ দিই, দেখেন এটা আবার 2 হয়ে গেছে। আবার 2 নম্বর প্রশ্নটা লিখলাম, 2 নম্বর প্রশ্নের অপশনগুলো লেখার জন্য আবার ট্যাব চাপ দিলাম, এ বি সি ডি। আবার যদি মনে হয় যে না আপনি ডি এর মধ্যে এর ভিতরে আবার আরো 4টা অপশন অ্যাড করবেন, তাইলে এর বি যখন আসলো সেখানে ট্যাব চাপ দেন, দেখেন রোমান সংখ্যার 1, রোমান সংখ্যার 2, রোমান সংখ্যার 3, রোমান সংখ্যার 4। ঠিক আছে, পরেরটা যখন ভি আসলো মানে 5 আসলো, আমি 5টাকে আবার বি বানাই দিই, শিফট ট্যাব চাপ দিলাম, 5টা আবার বি হয়ে গেল। এখন মনে করেন এটা দরকার নেই, তাহলে এই বিটাকে শুধু কাটতে দিলাম, এই যে ডিলিট করে দিলাম, ব্যাক স্পেস দিয়ে এরকম চলে আসলো। বুঝতে পারছি? তো এইটাই বেসিক্যালি এই জায়গার যে কাজগুলো, এইটাই হচ্ছে এই কাজ। ঠিক আছে, এইটাকে আর আলাদা করে দেখানোর বিষয় নেই। তো এইভাবে করে আমরা কিন্তু নৈবেত্তিক যে প্রশ্নগুলো আছে সেটা কিন্তু এইভাবে লিখতে পারি। তবে হ্যাঁ, যে নৈবেত্তিক গুলা সামনাসামনি লেখা থাকে সেটা কিন্তু আবার অন্যভাবে লেখা থাকে। যেমন আমি যদি এই ডকুমেন্টের ভিতরে আসি, এখন যদি আপনি মনে করেন যে লিখবেন হচ্ছে কি একের ক, তাহলে হচ্ছে আমি বাংলাটা একটু করে নিচ্ছি, বাংলা আপনাদেরকে শিখাবো ইনশাল্লাহ। একের ক মনে করেন এই যে ক লিখলাম, ক লেখা প্রশ্ন লিখলাম, হ্যাঁ আচ্ছা, তারপরে কি করবো, ট্যাব চাপ দেব, এই যে 2টা ট্যাব চাপ দিলাম, তারপরে ব্র্যাকেট লিয়ে লিখলাম হ, তারপরে এন্টার দিলাম, ওটা লিখলাম, তারপরে এখানে ব্র্যাকেট দিয়ে লিখলাম গ, ট্যাব এখানে প্রশ্ন লিখলাম, তারপরে হচ্ছে ট্যাব চাপ দিয়ে আবার লিখলাম গ ব্র্যাকেট গ। আচ্ছা, ট্যাব চাপ দিয়ে লিখলাম কারণ হচ্ছে, ট্যাব চাপ দিয়ে লেখার কারণেই হচ্ছে এই যে উপরের লাইন এবং নিচের লাইন, এই দুইটা লাইন কিন্তু সমান সমান হয়েছে, দেখেন একবারে সমান সমান হয়েছে। কিন্তু আমি যদি স্পেস দিয়ে এটা করতে যেতাম, দেখেন আমি স্পেস দিয়ে যদি এটা করতে যেতাম, তাইলে এই যে খ আর এটার সামনেও যদি আমি স্পেস দিতাম, ট্যাব না দিতাম, একবারে সাপের মতন বাঁকা বাঁকা হয়ে গেছে গা। তো এই কাজটা, এই গ্যাপটা যখনই দেখবেন যে বড় কোনো গ্যাপ লাগবে, তখনই হচ্ছে ট্যাব চাপ দিয়ে এই গ্যাপটা করবেন। এবং যদি উপরের লাইন আর নিচের লাইন সমান রাখতে চান, তাহলে আপনাকে এই ট্যাব চাপ দিয়েই করতে হবে, তাহলে দেখবেন উপরের লাইন এবং নিচের লাইন সমান ভাবে হবে। আমরা এই জায়গায় অনেকে কি করি, না যাই না স্পেস চাপ দেই, যার কারণ হচ্ছে এটা আউলজ হলো হয়ে যায়। তো যখন আমরা বায়োডাটা লিখি, যখন এরকম লিখি, মনে করেন যে আমি এখানে লিখলাম 1 নাম্বার লিস্ট দিলাম, এখন মনে করেন যদি 1 নাম্বারের লিস্টিং এ যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে একটা হচ্ছে এই জায়গায় ক্লিক করে এভাবে 1 করতে পারি, অথবা আপনি যদি কিবোর্ডে 1 লেখা ডট লেখেন, তারপরে যদি স্পেস দেন, দেখবেন অটোমেটিক্যালি সেটা লিস্টিং কিন্তু ধরে নিছে। ঠিক আছে, নাম্বারিং লিস্ট ধরে নিছে। তো আমি এখন এখানে লিখলাম নেম, সরি নেম, নেম লেখার পরে আমি ধরেন কোলন দিলাম, সমস্ত কোলন গুলো আমি সমান রাখবো, এই যে কোলন দিলাম, নেম ABUTAL তালহা, 2 নাম্বার হচ্ছে ফাদার্স নেম FATHER অ্যাপোস্ট্রোফিস SNAME। দেখেন নাম লেখছি মতন, এটা কিন্তু আবার এই পাশে চলে আসছে, এটা কিন্তু এইভাবে মানে সামনে চলে আসছে। তাহলে এটাকে আমি আরেকটা ট্যাব দিই, তাহলে দেখবেন এটা সমান সমান চলে আসছে। ফাদার্স নেম SALIM SARDER, সর্দার, মাদার্স নেম, তাহলে মাদার্স নেম MOTHER মাদার্স নেম। দেখেন যতবার ট্যাব দেবো প্রত্যেকটাই সমান আসবে, বুঝতে পারছেন? এই যে
চলে আসলো। তো এইভাবে করে যদি আমি লিখি তাহলে কিন্তু এই জিনিসটা সোজা হয়। আর আমি যদি এটাকে স্পেস দিয়ে করতাম, এই যে স্পেস দিয়ে করতাম, সময় বেশি লাগতো, আবার সমান হইতো না। এটা ওই দেখেন বাঁকা হয়, কিন্তু এই যে বাঁকা হয়, সমান হয় না। বুঝতে পারছেন? তো এই সব ধরনের কাজগুলো সবসময় হচ্ছে আপনারা ট্যাব দিয়ে করবেন। বুঝতে পারছি? আমাদের এখানে আরো কিছু কাজ আছে, ইনডেন্ট, ডিক্রেস এবং ইনডেন্ট ইনক্রিজ। সেটা অলরেডি আপনাদেরকে দেখানো হয়েছে। এই যে ইনডেন্ট ইনক্রিজ হচ্ছে যে ট্যাব দিয়ে সামনে যাওয়াটাই হচ্ছে ইনডেন্ট ইনক্রিজ, আর শিফট ট্যাব দিয়ে পিছনে যাওয়াটাই হচ্ছে ইনডেন্ট ডিক্রিজ। তো এইটা চাপ দিলে যেরকম সামনে যায়, এটা চাপ দিলে সেরকম পিছনে যায়। বুঝতে পারছি? আচ্ছা, এবার আসি আমরা ফিল্টার অপশনে। এই অপশনটার কোনো কাজ নাই, ওটা দেখারও দরকার নাই। যেমন হচ্ছে এখানে এ আছে, এখানে ডি আছে, এখানে সি আছে, এখানে হচ্ছে বি আছে, তারপরে এখানে হচ্ছে ই আছে। তো এইটাকে যদি সমানভাবে সাজাইতে চাই এ বি সি ডি, সেইটার কাজই হচ্ছে এটা। এটা হচ্ছে যেহেতু টেক্সট লেখা, এটা হচ্ছে প্যারাগ্রাফ টাইপের হবে, টাইপ টেক্সট। তো এই সাইলেন্ট করেন প্লিজ। তো এটা ই হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অ্যাসেন্ডিং, একটা হচ্ছে ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং জিনিসটাকে আপনাদের তো যখন ফোল্ডার ফিল্টার করা দেখাইছি তখনই কিন্তু অলরেডি আমি দেখাই দিয়েছি, তারপরে আবার দেখাই দিচ্ছি। অ্যাসেন্ডিং মানে হচ্ছে এ থেকে এ বি সি ডি এইভাবে, যেমন ওকে দিয়ে দিলাম, দেখেন এ বি সি ডি হয়ে গেল। আবার যদি এটাকে ফিল্টার করি, এটাকে যদি ডিসেন্ডিং করে দেই, তাহলে হচ্ছে কি হবে, ই ডি সি বি এ, এরকম উল্টা হবে। আপনি চাইলে নাম্বারের ক্ষেত্রে একই করতে পারেন, যেমন আমি 1 লিখলাম, তারপরে 5, তারপরে 9, তারপরে 4, তারপরে 3, তারপরে এই যে দেখেন এটা কিন্তু টোটালি অগোছালো অবস্থায় আছে। এটা যদি আমি সমান করতে চাই তাহলে এই যে অ্যাসেন্ডিং দিলে 1 থেকে 9, ডিসেন্ডিং দিলে 9 থেকে 1। এটা আসলে কখন ব্যবহার করা হয়, যখন হচ্ছে আপনি একটা বিশাল বড় নামের লিস্ট করলেন, সেখানে আলাদা আলাদা নাম দেওয়া আছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই নামগুলা যদি একটা ফিল্টারের মধ্যে নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনি নাম সহজেই খুঁজে পাবেন। বুঝতে পারছেন? তো এই ছিল মোটামুটি আজকের ক্লাস, আজকের প্যারাগ্রাফ অংশ। আশা করি আপনারা এগুলা সুন্দরভাবে প্র্যাকটিস করবেন, পাশাপাশি হচ্ছে আপনাদের হোমওয়ার্ক জমা দিবেন।